বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি এক্সাম প্রিপারেশন 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস নিয়ে আলোচনা করব, যেখানে বিগত বছরে আসা বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি নিয়েই কিন্তু আলোচনা করব। তাই তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতি নিতে চাও, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ এখানে আজকে যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে, বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল কোথায় অবস্থিত? বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল বা দন্ত মন্দির সেটি কোথায় অবস্থিত? আরআরবি এনটিপিসি 2017 সালে আসা প্রশ্ন। মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, চীন, তাহলে কোথায় টুথ টেম্পল অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল অবস্থিত। এই বৌদ্ধ তীর্থস্থানে ভগবান বুদ্ধদেবের দাঁত সংরক্ষিত আছে, তাই বৌদ্ধদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, খুদা ই খিদমতগার এর সদস্যরা কী নামে পরিচিত ছিল? আরআরবি এনটিপিসি 2021 সালে আসা একটি প্রশ্ন। লাল কুর্তা, নীল কুর্তা, সবুজ কুর্তা, কালো কুর্তা, খুদা ই খিদমতগারের সদস্যরা কী নামে পরিচিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লাল কুর্তা। খুদা ই খিদমতগার দলের সদস্যরা লাল কুর্তা নামে পরিচিত ছিলেন। তো এখানে বন্ধুরা, এই খুদা ই খিদমতগার দলের সদস্যরা কেন লাল কুর্তা নামে পরিচিত ছিলেন? দেখো, এই খুদা ই খিদমতগার দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরিধান করত, তাই এরা লাল কুর্তা নামেও পরিচিত। এবং এর পাশাপাশি অবশ্যই একটি পয়েন্ট মনে রাখবে, খুদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা হলেন খান আব্দুল গফর খান। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে, তাই ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এবং আরও একটি পয়েন্ট অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নটিও কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। এই খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামেও কিন্তু পরিচিত ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে আরও দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, স্কিল ইন্ডিয়া মিশন কবে চালু করা হয়? 2017 সালে, 2015 সালে, 2010 সালে না 2012 সালে? স্কিল ইন্ডিয়া মিশন কবে চালু করা হয়? বন্ধুরা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার পরিচালিত যে সমস্ত উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগগুলি সম্পর্কে দু একটি প্রশ্ন কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষায় অবশ্যই থাকবে, তাই এই বিষয়টি তোমরা ভালোভাবে কিন্তু পড়বে। তো দেখো, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 2015 সালে। স্কিল ইন্ডিয়া মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে 2015 সালের 15ই জুলাই চালু করা হয়েছিল। এবং এখানে বন্ধুরা, এই স্কিল ইন্ডিয়া মিশনের মূল লক্ষ্য কী ছিল? দেখো, এখানে স্কিল ইন্ডিয়া মিশনের মূল লক্ষ্য হলো বেকার যুবকদের বৃত্তিমূলক এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মক্ষম করে তোলা। তাহলে বেকার যুবকদের বৃত্তিমূলক এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মক্ষম করে তোলাই হলো এই স্কিল ইন্ডিয়া মিশনের মূল লক্ষ্য। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষায় অনেকবার এসেছিল। দেখো, ড্যাশ উন্নয়ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? দেখো, এখানে অপশনে কি রয়েছে? নদীর উন্নয়ন, ভবনের উন্নয়ন, কৃষির উন্নয়ন, স্থাপত্যের উন্নয়ন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কৃষি উন্নয়ন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন। এখানে বন্ধুরা আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মনে রাখবে। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল 1951 সালে। এই সাল দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় কবে? তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল 1951 সালে। এবং দেখো, এখানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে কিন্তু চালু করা হয়। এই প্রশ্নটিও আসে যে কোন প্রধানমন্ত্রীর আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়? তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, গরম চুল্লি থেকে নির্গত বিকিরণ হলো এক্স রে, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড না অতি বেগুনি? তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? গরম চুল্লি থেকে নির্গত বিকিরণ নিচের কোনটি হবে?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইনফ্রারেড। গরম চুল্লি থেকে নির্গত বিকিরণ হলো ইনফ্রারেড। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ কোনটি? লোনার, দেবতাল, পুষ্কর না সম্বর? তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জল বা লোনা জলের হ্রদ কোনটি? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সম্বর হ্রদ। ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ। এবং এর পাশাপাশি বন্ধুরা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি সেটিও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার হ্রদ। তাহলে উলার হ্রদ, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত, এই উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। চলো পরের প্রশ্নটি দেখো। এবারে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? আরআরবি এনটিপিসি 2022 সালে আসা একটি প্রশ্ন। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করো। বন্ধুরা এখানে অপশন এ ভিএস রমা দেবী হবে সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভিএস রমা দেবী। এবং এর পাশাপাশি বন্ধুরা ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে, এটিও কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। তো অবশ্যই মনে রাখবে ভারতের বর্তমান তথা 26তম প্রধান নির্বাচন কমিশনার হলেন শ্রী জ্ঞানেশ কুমার। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। 49th প্যারালাল বা 49তম প্যারালাল কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা রেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা, ভারত ও পাকিস্তান। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার এই দুই দেশের মধ্যবর্তী সীমানা রেখা। তাহলে পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল মহাত্মা গান্ধী কোন আইনের বিরুদ্ধে জনগণকে অহিংস আন্দোলনের ডাক দেন? 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল মহাত্মা গান্ধী কোন আইনের বিরুদ্ধে জনগণকে অহিংস আন্দোলনের ডাক দেন? দেখো এখানে কি রয়েছে অপশনে, চার্টার আইন, 1813, রাওলাট আইন, অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তাহলে কোন আইনের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন? এখানে অপশন বি, রাওলাট আইন হবে সঠিক উত্তর। রাওলাট আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলো পরম, প্রলগ, ইউনিভ্যাক, এনিয়াক। তাহলে এখানে কোনটি বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কম্পিউটার বিষয়ক প্রশ্ন কিন্তু তোমাদের 2-3টি অবশ্যই থাকবে। তো দেখো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, এনিয়াক। বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হলো এনিয়াক। এবং এখানে এই এনিয়াক পুরো অর্থ কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। দেখো এনিয়াক শব্দের পুরো অর্থ হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তাহলে এনিয়াকের সম্পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এবং অবশ্যই আরও একটি তথ্য মনে রাখবে, 1946 খ্রিস্টাব্দের 15ই ফেব্রুয়ারি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে এই এনিয়াক কম্পিউটারটি কিন্তু উৎসর্গীকৃত হয়েছিল। এই তথ্যটিও মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। চলো পরের প্রশ্নটি দেখে নিই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1935, 1947, 1950 না 1919 খ্রিস্টাব্দ? তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1935 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখবে বন্ধুরা 1935 খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কলকাতায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1937 খ্রিস্টাব্দে এটি মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নটিও ভীষণ রকম গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে? এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে। মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান তথা 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। কোন হরমোন দেহের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে? টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরয়েড, অ্যাড্রিনালিন। তাহলে কোন হরমোন দেহের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন হরমোন দেহের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।
ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, জলপ্রপাত সম্বন্ধীয় প্রশ্ন। এই জলপ্রপাত থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবেই। তো দেখো, নিচের কোন নদীটি ধুয়াধার জলপ্রপাতের সঙ্গে জড়িত? তাপ্তি, মহানদী, নর্মদা, কাবেরী। এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও আসতে পারে যে ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নর্মদা। ধুয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে অবস্থিত। এবং অবশ্যই মনে রাখবে, মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুর জেলার ভেদাঘাটে নর্মদা নদীর উপর এই ধুয়াধার জলপ্রপাত অবস্থিত। হয়তো প্রশ্ন আসতে পারে কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। বা মধ্যপ্রদেশ রাজ্যের কোন জেলায় অবস্থিত? তাহলে মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুর জেলায় কিন্তু এটি অবস্থিত। চলো পরের প্রশ্নটি দেখো। নিচের কোনটি খারিফ শস্য নয়? গম, জোয়ার, বাজরা, ধান। দেখো চারটে এখানে ফসলের নাম আছে, এর মধ্যে কোনটি খারিফ শস্য নয়? এখানে অপশন এ গম হবে সঠিক উত্তর। এই গম কিন্তু খারিফ শস্য নয়, এই গম হলো রবি শস্য। রবি শস্য কোনগুলো? যেগুলো শীতকালে চাষ করা হয়। গম এখানে শীতকালে চাষ করা হয়, তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। এবং জোয়ার, বাজরা ও ধান এগুলি হলো খারিফ শস্য, কারণ এগুলো বর্ষাকালে চাষ করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। পিঁপড়ার কামড়ের পরে সৃষ্ট ফর্মিক অ্যাসিডের প্রভাবকে দমন করার জন্য নিম্নের কোনটি প্রয়োগ করা যেতে পারে? আমাদের শরীরে যখন পিঁপড়ে কামড় দেয়, তখন সেই কামড়ের মাধ্যমে ফর্মিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, তাই প্রচণ্ড জ্বালা করে। তো এই জ্বালাকে দমন করার জন্য নিম্নের কোনটি প্রয়োগ করা যেতে পারে? চারটে অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন সি, সোডিয়াম বাইকার্বনেট হবে সঠিক উত্তর। পিঁপড়ার কামড়ের পরে সৃষ্ট ফর্মিক অ্যাসিডের প্রভাবকে দমন করার জন্য সোডিয়াম বাইকার্বনেট কিন্তু প্রয়োগ করা যেতে পারে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই। ভারত সরকার কবে ন্যাশনাল পলিসি ফর ফার্মার্স চালু করেছিল? 2010, 2018, 2007 না 2001? তাহলে কবে ভারত সরকার ন্যাশনাল পলিসি ফর ফার্মার্স বা এনপিএফ চালু করেছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 2007 সালে। 2007 সালে ভারত সরকার এনপিএফ বা ন্যাশনাল পলিসি ফর ফার্মার্স চালু করেছিল। এবং এখানে এর উদ্দেশ্যগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, এর প্রথম উদ্দেশ্য কী ছিল? কৃষকদের আয় বৃদ্ধি করা। দ্বিতীয় উদ্দেশ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এরপরে দেখো টেকসই কৃষি উন্নয়ন করা এবং কৃষকদের জন্য একটি স্থিতিশীল এবং লাভজনক পরিবেশ তৈরি করা। এগুলি ছিল এর উদ্দেশ্য। তাহলে পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ বা জন্মস্থান বা তাদের যে কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের উপর কোনো প্রকার বৈষম্য করা যাবে না? 16 ধারা, 17 ধারা, 19 ধারা না 15 নং ধারা? বন্ধুরা, এখানে অপশন ডি, 15 নং ধারা হবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে যে শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ বা জন্মস্থান বা তাদের যে কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের উপর কোনো প্রকার বৈষম্য করা যাবে না। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ড্যাশের উপর জোর দেওয়া। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল কোনটির উপর জোর দেওয়া? দেখো, এখানে চারটে অপশন রয়েছে, খাদ্য আমদানি, শিল্প খাত, কৃষি খাত না জলের অভাব? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, শিল্প খাত হবে সঠিক উত্তর। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল শিল্প খাতের উপর জোর দেওয়া, অর্থাৎ দ্রুত শিল্পায়ন। এই লক্ষ্যেই কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এবং এর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল 1956 সালে। এবং তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত চন্দ্র মহালন 20 মডেলের ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়েছিল। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে যে কোন মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল? তাহলে প্রশান্ত চন্দ্র মহালন 20 মডেলের উপর ভিত্তি করেই কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 39 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড? তাহলে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এখানে অপশন বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সঠিক উত্তর। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় উড়ন্ত বিমানের কেবিনের ভিতরে বায়ুচাপ কেমন থাকে?
দেখো এখানে অপশন কি রয়েছে, বাইরের সাথে সমান, বাইরের থেকে কম, বাইরের থেকে বেশি, না সমুদ্র তীরবর্তী সাধারণ চাপ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি বাইরের থেকে বেশি হবে সঠিক উত্তর। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় উড়ন্ত বিমানের কেবিনের ভিতরে বায়ুচাপ বাইরের থেকে বেশি থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, কোন প্রণালী আর্কটিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে? চারটে অপশন রয়েছে, নরওয়ে প্রণালী, বুফোর্ড প্রণালী, বেরিং প্রণালী, বক প্রণালী। তাহলে কোন প্রণালী আর্কটিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে? বন্ধুরা এখানে অপশন সি বেরিং প্রণালী হবে সঠিক উত্তর। বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস নিয়ে আলোচনা করলাম, যেগুলি তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষায় কিন্তু বিগত বছরে এসেছিল, এবং এই প্রশ্নগুলি তোমাদের আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।